नमस्कार बंधुरा साइंस क्लासे तुम्हादेर स्वागत। साइंस क्लासे प्रत्येकटी साइंसेर जे समस्त प्रिभियास ईयारेर कोश्चेनगुली एसेछे सेई कोश्चेनगुली प्रिभियास ईयार এই চ্যানেলে আমরা আলোচনা করে থাকি। তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকে যেটা আমরা শুরু করব সেটি হচ্ছে কোষ থেকে রেলের যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি এসেছে সেই সমস্ত কোশ্চেনগুলি আমরা আলোচনা করব। তাহলে প্রথম প্রশ্নে যাই। প্রথম প্রশ্নটি রয়েছে, নিউক্লিয়াস ও কোষ পর্দার মাঝে জেলির মতো অংশ যেটি রয়েছে সেটিকে আমরা কি বলবো? জেলির মতো যে অংশ রয়েছে সেটিকে আমরা বলবো সাইটোপ্লাজম। কোষের শক্তিঘর রূপে পরিচিত হয় কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বলে থাকি। এছাড়াও যে নিউক্লিয়াস রয়েছে নিউক্লিয়াসকে আমরা কি বলে থাকি তোমরা সেটি কমেন্ট করে জান। এরপর জীবনের ক্ষুদ্রতম একক যার একটি স্বাধীন অস্তিত্ব বর্তমান তাকে আমরা কি বলে থাকি? জীবনের ক্ষুদ্রতম একক হিসেবে আমরা জানি কাকে? কোষ। তাহলে এখানে উত্তর হবে কোষ। আর বাকিগুলো কি হচ্ছে? কোষের বিভিন্ন অঙ্গাণু। এরপরের প্রশ্ন, সাইটোপ্লাজম একটি জেলির ন্যায় তরল যার অবস্থান কোথায়? জেলির মতো তরল সাইটোপ্লাজম, অর্থাৎ সাইটোপ্লাজমের অবস্থান কোথায় সেখানে আমাদেরকে জানতে হবে। কোথায়? নিউক্লিয়াস এবং কোষ পর্দার মাঝখানে। নিউক্লিয়াস এবং কোষ পর্দার নিউক্লিয়াস এবং কোষ পর্দার মাঝখানে, অপশান ডি। 5 নম্বর প্রশ্ন, একটি এককোষীয় নিষিক্ত ডিম্বাণুকে কি বলা হয়? নিষিক্ত ডিম্বাণুকে বলা হয় জাইগোট। নিষিক্ত কথাটি যখন ব্যবহার করা থাকবে খেয়াল করবে ডিম্বাণু এবং শুক্রাণু প্রাণীদের ক্ষেত্রে এবং উদ্ভিদের ক্ষেত্রে ডিম্বাণু এবং পরাগরেণুর মিলনের ফলে ডিম্বাণু নিষিক্ত হয়। এর ফলে কি উৎপন্ন করে? জাইগোট উৎপন্ন করে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রাইবোজোম তৈরি করে? প্রোটিন। রাইবোজোম কি উৎপন্ন করে? প্রোটিন উৎপন্ন করে। এই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। আবার এই প্রশ্নটি কখনো ঘুরিয়ে চলে আসে, কোন অঙ্গাণু প্রোটিন তৈরি করতে সাহায্য করে? তখন বলতে হবে রাইবোজোম। এর পরের প্রশ্ন, প্রোটোপ্লাজম কথাটির আবিষ্কার কে করেন? প্রোটোপ্লাজম কথাটি আবিষ্কার করেন পারকিনজে। পুরো নামটা যদি না মনে রাখতে পারো শুধু মনে রাখবে পারকিনজে প্রোটোপ্লাজম কথাটি আবিষ্কার করেন। এরপরে কোষ আবিষ্কার করেন কে? কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক। এখানে একটা কথা খেয়াল রাখবে, যদি কোষ বলে থাকে তখন রবার্ট হুক হবে, আর যদি সজীব কোষ বলে থাকে তখন লিউয়েন হক হবে। এরপরের প্রশ্ন, নিম্নলিখিত কোষে প্রচুর পরিমাণে উপস্থিত একটা কোষের মধ্যে সবথেকে বেশি কী থাকে? জল থাকে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলিও থাকে কিন্তু জল সবথেকে বেশি পরিমাণে থাকে। এরপরে রয়েছে, নিম্নলিখিত কোনটি কোষতত্ত্ব মেনে চলে না? প্রশ্নগুলিকে এমন ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে মনে হবে যেন উত্তর অন্য কিছু হবে। কোষতত্ত্ব মেনে চলে না অর্থাৎ কোষের যে নিয়ম, মানে একটা যে কোষের যা যা যাবতীয় অঙ্গাণুগুলি দরকার সেটি মেনে চলে না কে? ভাইরাস। কারণ একটা কোষ সবসময় সজীব হতে হবে, কখনো অজীব হবে না, অর্থাৎ জড় পদার্থ হবে না। কিন্তু ভাইরাস জীব ও জড়ের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। যখন কোনো পোষক কোষের মধ্যে প্রবেশ করে তখন সে কী হয়? পোষক কোষের মধ্যে অর্থাৎ জীবের মধ্যে প্রবেশ করলে তখন সেটি জীবের মতো আচরণ করে, অর্থাৎ সে তখন সজীব হয়ে যায়। আর যদি জড় পদার্থ থাকে তখন কি হয়ে যায়? জড় পদার্থের মধ্যে যখন আচরণ করবে জড় পদার্থের মতো আচরণ করবে, অর্থাৎ এই জন্য একে জীবে জড়ের মধ্যবর্তী অংশ বলা হয়। পরের প্রশ্ন, ক্লোরোফিলে নিম্নলিখিত কোন উপাদানটি উপস্থিত? ক্লোরোফিলে নিম্নলিখিত উপাদানটি উপস্থিত থাকবে ম্যাগনেসিয়াম। এটা কখনো কখনো সংকেত দিয়েও দেওয়া থাকে, সেটাকে কি বলবে? Mg।
এরপরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উপাদানটির উপস্থিতিতে উদ্ভিদের পাতা সবুজ বর্ণের হয়? অবশ্যই ক্লোরোফিল, কারণ ক্লোরোফিল প্লাস্টিডের আমরা জানি তিনটি ভাগ, একটি হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড কী করে? ক্লোরোফিল থাকার জন্য পাতার রং সবুজ বর্ণের হয়, ওইখানে উদ্ভিদ খাদ্যও তৈরি করতে পারে। ক্রোমোপ্লাস্টিড সাধারণত উদ্ভিদের বিভিন্ন বর্ণ ধারণ করতে সাহায্য করে, যেমন ফুলের রং বা বিভিন্ন রং বেরঙের পাতাগুলির পাতার রং। এছাড়াও লিউকোপ্লাস্টিড সাধারণত বর্ণহীন হয়, এগুলি উদ্ভিদের মূলে অবস্থান করে। এর পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের সময় কোষ অঙ্গাণুটি আলোক শক্তি ব্যবহার করে। সালোক সংশ্লেষে সবসময় কে দায়ী? সালোক সংশ্লেষে দায়ী হয় ক্লোরোফিল, তাহলে এখানে হবে ক্লোরোফিলের মধ্যে আমরা জানি কি থাকে, মানে ক্লোরোফিল কার মধ্যে থাকে? ক্লোরোপ্লাস্টিডের মধ্যে, তাহলে অপশান ডি। এর পরের প্রশ্ন, উদ্ভিদ কোষ প্রাচীর কী দ্বারা গঠিত? উদ্ভিদ কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। উত্তর হবে সি, সেলুলোজ। নিম্নলিখিত কোন রঞ্জকটি ফল এবং সবজির রং নির্ধারণে সাহায্য করে? এখানে ফল এবং সবজির রঙে নির্ধারণে সাহায্য করে অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিন যে রঞ্জক পদার্থটি সেটি থাকে, সেই রঞ্জক পদার্থটি কী করে? ফল আর সবুজের মানে ফলের রং বা সবজির রং গঠন করতে সাহায্য করে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন কোষ অঙ্গাণুটি উদ্ভিদ কোষে উপস্থিত কিন্তু প্রাণী কোষে অনুপস্থিত? উদ্ভিদ কোষে উপস্থিত কিন্তু প্রাণী কোষে অনুপস্থিত। এখানে অনেক সময় ঘুরিয়েও প্রশ্ন দেয়, কোন অঙ্গাণুটি প্রাণী কোষে উপস্থিত, উদ্ভিদ কোষে অনুপস্থিত। হয়তো আমরা পরে পাবো প্রশ্ন, কিন্তু এখানে কি বলেছে? কোন অঙ্গাণুটি উদ্ভিদ কোষে উপস্থিত কিন্তু প্রাণী কোষে অনুপস্থিত। উদ্ভিদ কোষে থাকে ক্লোরোপ্লাস্ট, যেটি থাকে প্রাণী কোষে সেটি থাকে না। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম এগুলি সমস্ত প্রাণী এবং উদ্ভিদ উভয় কোষেই উপস্থিত থাকে। এবার দেখো পরের প্রশ্ন 17 দাগে কী বলা হয়েছে এখানে, নিম্নলিখিত কোনটি উদ্ভিদের হলুদ বর্ণের রঞ্জক হিসাবে উপস্থিত? হলুদ বর্ণের রঞ্জক হিসাবে উপস্থিত থাকে কে? সবসময় মনে রাখবে জ্যান্থোফিল। পরের প্রশ্ন, প্রাণীদেহের সবচেয়ে বৃহত্তম কোষ কোনটি? প্রাণীদেহের সমস্ত বৃহত্তম কোষ নিউরন। একটি কোষের বৃহত্তম কোষ অঙ্গাণু কোনটি? একটি কোষের বৃহত্তম কোষ অঙ্গাণু হচ্ছে, সবসময় মনে রাখবে, নিউক্লিয়াস। এই জন্য একে কোষের মস্তিষ্ক বলা হয়। পুরো কোষটাকে নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন অঙ্গাণুটি কোষের প্রোটিন তৈরির কারখানা হিসাবে পরিচিত? আমি আগেই বলেছিলাম, এই প্রশ্ন একটি এসেছিল, সেখানে বলা ছিল রাইবোজোম কি উৎপন্ন করতে সাহায্য করে? এখানে বলা হচ্ছে প্রোটিন তৈরি করতে সাহায্য করে কে? তাহলে কি হবে? রাইবোজোম। নিম্নলিখিত কোন কোষটি শুধুমাত্র প্রাণীদেহে উপস্থিত? এই প্রশ্নটিও আগে এসেছিল, যেটি বলেছিল উদ্ভিদ কোষে শুধুমাত্র উপস্থিত, প্রাণী কোষে অনুপস্থিত। এখানে ঠিক তার উল্টোটা এসছে, শুধুমাত্র প্রাণী কোষে উপস্থিত। প্রাণী কোষে উপস্থিত শুধুমাত্র লাইসোজোম। এরপরে রয়েছে 22 দাগের, নিম্নলিখিত কোনটি কোষের কার্যকারী ক্রিয়া নিয়ন্ত্রণ করে? কোষের যে সমস্ত কার্যকারী ক্রিয়া নিয়ন্ত্রণ করে তার নাম হচ্ছে নিউক্লিয়াস, কারণ সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস কোষের। এখানে দুবার অপশানে নিউক্লিয়াস আছে, তাহলে যেটা হোক একটা দিয়ে দেবে। তো 23 দাগে, পেশিতে অক্সিজেনের অভাবে পাইরুভেট ভেঙে গিয়ে নিম্নলিখিত কোনটিতে রূপান্তরিত হয়? এটি সাধারণত শ্বসন পদ্ধতিতে কোষের কাজ। এখানে কি উৎপন্ন হয়? অপশান বি, ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি, কারণ আমাদের শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন কম থাকুক বা বেশি থাকুক আমাদের শক্তি উৎপন্ন হবেই। এরপর পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন অঙ্গাণুটি কোষকে পরিষ্কার রাখতে এবং জীর্ণতা অপসারণে সাহায্য করে? অর্থাৎ কোষের মধ্যে যদি কোনো রকম ক্ষতিকারক পদার্থ থাকে সেগুলিকে অপসারণ করে। আবার কোষের মধ্যে অনেক সময় কোনো কোষ যদি মৃত হয়ে যায় বা মারা যায়, সেই সমস্ত মৃত কোষকে কী করে? অপসারণ করতে সাহায্য করে লাইসোজোম। নিম্নলিখিত কোন অঙ্গাণুটিকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? এটাও হবে লাইসোজোম। যদি লাইসোজোম ক্রিয়ার ফলে বেশি ক্রিয়া করে বা যে সমস্ত লাইসোজোম দ্বারা যে সমস্ত কোষগুলি মানে মৃত কোষগুলি সেগুলিকে অপসারিত করে, অনেক সময় কি হয়ে যায়?
এগুলি যখন কোষের ক্ষতিও করতে পারে অনেক সময়, সেই জন্য বলা হয় কোষের আত্মঘাতী থলি। নিম্নলিখিত কোনটি একটি ঝিল্লি আবদ্ধ থলি যা পাচক উৎসেচক দ্বারা ভর্তি থাকে? এখানে কি হবে? অপশান সি, এটাও লাইসোজোম হবে। এটি উৎসেচক পদার্থ, অর্থাৎ লাইসোজোমের কাজটা একটু মনে রাখবে। লাইসোজোম কোষের মধ্যে যে সমস্ত উৎসেচকগুলি ক্রিয়া করে সেগুলিকে নিয়ন্ত্রণ করে। এই উৎসেচকের যখন প্রয়োজন হয়, অর্থাৎ লাইসোজোম এই উৎসেচককে প্রয়োজন মতো কাজে লাগাতে সাহায্য করে। ধরো একটা কোষের মৃত্যু ঘটলো, সেই কোষটাকে কি করতে হবে? দেহ থেকে অপসারিত করতে হবে, বা অনেকগুলি কোষের মাঝে যখন মৃতক রয়েছে সেই মৃত কোষটিকে বের করে নিতে হবে বা ধ্বংস করতে হবে। সেই ধ্বংস করার জন্য লাইসোজোম এক ধরনের উৎসেচক ক্ষরণ করে। এই উৎসেচক ক্ষরণের ফলে কি হয়? ওই মৃত কোষটিকে ধ্বংস করে ফেলে। এবার ওই উৎসেচকের ক্রিয়া যদি বেশি পরিমাণে খরিত হয় বা লাইসোজোম ওই উৎসেচকটিকে যদি বেশি পরিমাণে ক্ষরণ করে, তখন কি হয়ে যাবে? পাশাপাশি কোষগুলিকেও ধ্বংস করে দিতে পারে। এই জন্য লাইসোজোমকে আত্মঘাতী থলিও বলা হয়। এই প্রশ্নগুলি তোমরা রিভিশন করবে, প্রশ্নগুলি দেখবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।